নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব 50। এটি সকল রহস্যের উন্মোচন পর্ব। রায়পুরের দক্ষিণ প্রান্তে অবস্থিত চন্দ্রবন। এই বনের শোভা সৌন্দর্য নিয়ে আশেপাশের অন্তত 5 গ্রামে নানা রকমের গল্প প্রচলিত রয়েছে। এই যে প্রকৃতির এক অনবদ্য দৃষ্টি, এটি শুধু সৌন্দর্যের নয়, বরং জৈব সম্পদের পরিপূর্ণ এবং বৃহৎ জঙ্গল। জঙ্গলের বুকে ছড়িয়ে রয়েছে নানা প্রজাতির ঔষধি লতাপাতা। শতবার্ষিকী প্রাচীন গাছগুলো থেকে শুরু করে ছোট ছোট ঝোপঝাড়, সবই যেন নিঃশব্দে নিজের অস্তিত্বের গল্প বলে চলে। এই পুরো জঙ্গলটা শিকদারদের নিজস্ব সম্পদ। জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে লাল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শতবর্ষীয় শাল, সেগুন আর নাম না জানা অজস্র গাছ, যেন পাহারা দিচ্ছে পাহারাদারের মতো। তাদের ছায়ার ফাঁকে ফাঁকে সূর্যের সোনালি রশ্মি নিঃশব্দে খেলা করে। আলো আর অন্ধকারে মিশে তৈরি হয় দুর্বোধ্য রহস্যময় মায়াজাল। এই নির্জন পথে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়ে এক পুরনো মরচে পড়া লোহার গেটে। গেটটি শতাব্দী প্রাচীর হলেও এখনও দণ্ডায়মান, দৃঢ় ও অটুট। তার উপরে ঝুলে থাকা একটি ধাতব নেম প্লেট লেখা শিকদার কুঞ্জ। গেট পেরোতেই চোখের সামনে উদ্ভাসিত হয় এক বিশাল বাগানবাড়ি। 2 তলা বিশিষ্ট সাবেক আমলের স্থাপত্য, যার বয়স প্রায় 200 বছরের বেশি। পুরো বাগানবাড়ি সহ এক বিশাল পরিপাটি প্রায় 60,000 স্কোয়ার ফিটে জায়গা জুড়ে বিস্তৃত। এই বাগানবাড়িকে ঘিরে গোলকৃতি বিশাল ফুট উঁচু সুরক্ষা প্রাচীর, যার পাশ ঘেঁষে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নারকেল, সুপারি গাছ, যেন বংশ পরম্পরায় অভিভাবকের ভূমিকায়। বাড়ির পেছনে 80,000 স্কোয়ার ফিট বিস্তৃত বিশাল আমবাগান। পূর্ব দিকে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সবেদা সহ আরও নানা দেশীয় ফলের গাছ। উত্তর দিকে সুবিশাল ফুলের উদ্যান, যার কেন্দ্রে এক প্রাচীন লোহার দোলনা, যেটিতে সাদা রঙের রাঙানো হয়েছে, যেন ভালোবাসার স্পর্শ আজও তার গায়ে লেগে আছে। এই পুরো বাড়ির পরিবেশে যেন মিশে আছে এক অনবদ্য আবাস, সুগন্ধ, অপার্থিব নীরবতা, এক অস্পষ্ট শান্তির ঠিকানা, যেখানে চাপা পড়ে আছে ইতিহাসের সেরা সেই সোনালি অধ্যায়। এই গহীন জঙ্গলের বুকে এই বাগানবাড়ি নির্মাণ করেছিলেন সাজিদ শিকদারের প্রয়াত পিতা জিহাদ শিকদার। তিনি তার জীবনের অধিকাংশ সময় এই বাড়িতে অতিবাহিত করেছেন। এটাই ছিল তার সবচেয়ে প্রিয় স্থান। তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর তার বংশধরা যেন এই বাড়িতেই বসবাস করেন। তবে বাস্তব চিত্র অন্যরকম। সবসময় মনোবাঞ্ছনা মেনে নেওয়া চলে না। মনের মিল, রুচি, জীবনধারা এসব বদলে গেলে স্মৃতি হয়ে যায় উপেক্ষিত। জিহাদ শিকদারের মৃত্যুর পর তার বড় ছেলে সাদমান শিকদার রায়পুরের পুরনো জমিদারি বাড়ি ভেঙে সেখানে আধুনিক ধাঁচে তৈরি করেন প্রণয়কুঞ্জ এবং পরিবার নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ফলে পরিত্যক্ত হয়ে পড়ে স্মৃতিবহন এই বাগানবাড়িটা। 2 কেয়ারটেকারের ব্যতীত কেউই তার এখানে বসবাস করে না। তবে বছরের 368 দিনে এই বাড়িতে না আসলেও প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে সাদমান তার পুরো পরিবার নিয়ে এই বাড়িতে বসবাস করেন। প্রতি বছরে একদিন তার পিতামাতার স্মৃতি চর্চা করেন। প্রতি বছরে 10ই আগস্ট জিহাদ শিকদারের জন্মবার্ষিকীতে পুরো শিকদার বাড়ি এই বাড়িতে জড়ো হয়। বাড়ির পশ্চিম দিকে শিকদার পরিবারের পারিবারিক গোরস্থান, সেখানে সকলেই প্রয়াত জিহাদ শিকদারের কবর জিয়ারত করে, স্মরণ করে প্রিয় পিতাকে। ঠিক তেমনই একদিন আজ জিহাদ শিকদারের 4 পুত্র ও তাদের স্ত্রী সন্তান সহ সকলে উপস্থিত এই বিশেষ দিনে। তবে এই বছরে এই জন্মবার্ষিকীটি একটু ভিন্ন হয়েছে। এবছর শিকদার পরিবারের সঙ্গে যোগ দিয়েছেন সাদমান শিকদারের ঘনিষ্ঠ বন্ধু, ব্যবসায়িক অংশীদার, মাফিয়া দুনিয়ার কিংবদন্তি ডিকে বস। সঙ্গে আছেন তার 2 সন্তান, 18 বছরের পুত্র রিক ও 15 বছরের কন্যা এলিনা। বাগানবাড়ির গার্ডেনে আজ চাঁদের হাট বসেছে। এই বাড়ির বাগানটা শিকদার বাড়ির বাগানের থেকেও বিশাল। সব দিকে সবুজ আর সবুজ। এই সবুজের সমারোহ মেতে উঠেছে প্রিয়তা, পরিণীতা, থীরা, থরি, তন্ময়। সবাই নরম ঘাসের ওপর দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। যদিও তন্ময় এখনও হাঁটা শেখেনি, তবুও সে কারো চেয়েও কম নয়। ডিকে বসের সন্তানরাও এই শিশুদের প্রতি দারুণ মমতাশীল।
বিশেষ করে রিকের চোখে প্রিয়তা যেন এক অদ্ভুত জ্বলন্ত জীবন্ত পুতুল, যার দীঘল হাঁটু ছুঁই ছুঁই যাওয়া চুল আর নীল চোখ যা রিককে বারবার ভাবাতে তাকে আকর্ষণীয় হতে বাধ্য করে। সব দিক থেকে ভাবনা চিন্তা করতে গেলে রিকের কাছে প্রিয়তার রূপকথার অ্যাঞ্জেলের মতো লাগে। ভীষণ ইচ্ছে করে এই অ্যাঞ্জেলের সাথে একটু কথা বলতে। রিকে এই কল্পনার ঘোরে সে কখন যেন নিজের অজান্তেই প্রিয়তার লম্ব চুলে হাত দিয়ে উদ্যত হয়। চুলটা স্পর্শ করতে যাবে, ঠিক তখন থেকেই পেছন থেকে গম্ভীর পুরুষেরই কণ্ঠ ভেসে আসে, স্টপ, ডোন্ট টাচ মাই প্রিন্সেস। সহসতাই হাত থেমে যায় রিকের। চমকে উঠে সে পেছনে ঘুরে তাকায়। প্রিয়তাও কারো কণ্ঠ পেয়ে পেছনে তাকায়। তাদের কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে লম্বা চড়া বলিষ্ঠ দেহী সুদর্শন পুরুষ। চোখে তার চাপা ক্ষোভ, তবে তা মুখের আদলে প্রকাশিত হচ্ছে না। সামনের ব্যক্তিকে দেখে প্রিয়তার দৃষ্টিতে উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল। সে একদৌড়ে ছুটে যায় তার কাছে। হাস্যোজ্জ্বল মুখে মাথা উঁচিয়ে মায়াবী দৃষ্টিতে চাইল সেই ব্যক্তির পানে। আলতো করে প্রণয়ের পুরো আঙ্গুলের ভাঁজে নিজের কোমল আঙ্গুল জড়িয়ে নিল। রিক হাসল, চেষ্টা করছে হাসার। প্রণয়ের কাছে স্বাভাবিক ভঙ্গিতে প্রিয়তার প্রশংসা করে বলল, ওহ, ইয়োর প্রিন্সেস ইজ ভেরি বিউটিফুল, ইউ সিন মাই গার্লস, বাট নো ওয়ান সেমড অ্যাজ বিউটিফুল অ্যাজ হার। রিকের কথায় প্রণয়ের প্রচণ্ড মেজাজ খারাপ হলো। মনে মনে রাগে ফুঁসে উঠল। মুখে কিচ্ছু বলল না, কারণ রিকে বসের সামনে ঝামেলা জড়ানো বুদ্ধিমানের কাজ নয়। তাই প্রণয় রিকের কথায় কোনো উত্তর দিল না। নিজের হাতের মুঠোয় থাকা কোমল হাতটা আর একটু শক্ত করে চেপে ধরে বাগানবাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল। তবে রিক কিছু মনে করল না, কারণ এটাই সে বাঙালি নয়। তাই মনে বাঙালিদের মতো জিলাপির প্যাঁচও নেই। তবে কিছুটা দূরে দাঁড়িয়ে উল্টো ঘটনার সব কিছুই পর্যবেক্ষণ করলো প্রহেলিকা। আজ যে করেই হোক প্রণয়কে তার মনের কথা জানিয়ে ছাড়বে, বলবেই কতটা ভালোবাসে তাকে, কতটা চায় তাকে নিচের করে। আর এক একটা পরিষ্কার উত্তর নিয়ে আজ থামবে প্রহেলিকা। তাই এই অদম্য সংকল্প নিয়ে নিঃশব্দে এবং সতর্ক পায়ে সেও প্রিয়তা আর প্রণয়ের পিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। প্রণয় প্রিয়তাকে নিয়ে হাঁটছে ঘন জঙ্গলের আঁকাবাতা মেঠো পথ ধরে। চারদিকে সবুজ অরণ্যে ঘেরা মাটির রাস্তাটা ঢেকে আছে শুকনো পাতার চাদরে, যেন গাছেরা নিজেদের ঝরা ঝরা স্মৃতি বিছিয়ে পথ সাজিয়ে রেখেছে। বসন্তের বিকেলের কোমল আলো পাতার ফাঁক দিয়ে ছুঁয়ে যাচ্ছে মাটির রাস্তায়। বাতাসে উড়ে আসছে কোথাও কোথাও শিমুল তুলো। প্রকৃতির বিশাল করতে করতে সেই পথ হাতে হাত ধরে এগিয়ে চলেছে এই যুগল। সেই যুগলকে কোনো দিক থেকেই কপত কপতি বা প্রেমিক প্রেমিকা বলা চলে না, আবার ভাই বোনও বলতে কোথাও একটা বাধা বাঁধে। বর্তমানের দৃষ্টিতে তাদের দুজনের ব্যবধান অনেক। তাদের একজন সম্পূর্ণ পরিণত, চোখে ভারী চেহারার ব্যক্তিগত বান, তা একজন একেবারে অপরিপক্ক, অবুঝ, শিশুসুলভ, উচ্চতাও সেই পুরুষের অর্ধেকেরও কম। সব কিছুতেই বেমানান, তবু কোথাও একটা চমৎকারভাবে মানিয়ে গেছে, যা চোখের দেখায় প্রকাশিত হয় না। অনেকক্ষণ যাবৎ প্রণয় কোনো কথা বলছে না, চোখ মুখ গম্ভীর করে একদানে হেঁটেই চলেছে, যেন পাশের মহিলাকে সে চেনেই না, তার সাথে তার কোনো কথাই নেই। তবে প্রিয়তা তার সম্পূর্ণ বিপরীত। তখন তার থেকে কথা বলার জন্য পেট মুচাচ্ছে, ঠোঁট দুটো নিঃশেষ করছে কিছু একটা বলার জন্য। তবে প্রণয় ভাইকে রাগে রেগে মুখে ঢাকতে দেখে একটু একটু ভয়ই লাগছে তার। আরও খানিকটা হেঁটে যে প্রিয়তার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। সে আর চুপ থাকতে পারল না, ভয়ে ভয়ে নিচে কণ্ঠে ডাকলো, প্রণয় ভাই। জবাব দিল না প্রণয়। প্রিয়তা আরও একটু সাহস নিয়ে প্রণয়ের পেটের কাছে শার্ট টেনে ধরল, কণ্ঠের কোমলতার দ্বিগুণ বাড়িয়ে আরও দুবার ডাকলো, ও প্রণয় ভাই। এবারও জবাব দিল না প্রণয়, চোখে মুখে আগের মতোই নিঃশক্ত। প্রণয়ের এমন নিষ্ঠুর আচরণ সহ্য হলো না প্রিয়তার। এমন নিগুড় নিশ্চয়তা, এই উপেক্ষায় ছোট্ট মনে ব্যথা অনুভব হলো। কেন প্রণয় ভাই তার সাথে এমন করছে? কেন কথা বলছে না তার সাথে? সে তো প্রণয় ভাইয়ের সাথে কথা না বলে থাকতেই পারে না, এটা কি দিদি জানেন না? এসব ভাবতেই প্রিয়তার চোখে স্পষ্ট পানি টলমল করে উঠল। সে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আচমকায় ফুঁপিয়ে উঠল। সঙ্গে সঙ্গে পদযুগল স্থির হয়ে গেল প্রণয়ের। সে মাথা নিচু করে তাকালো প্রিয়তার রক্তিম কান্না মিশ্রিত মুখপানে। প্রিয়তা ফুফাতে ফুফাতে অভিমানে প্রণয়ের হাতের মুঠো থেকে হাত ছাড়িয়ে নিল। নাক টানতে টানতে শুকনো পাতার ওপর পা বিছিয়ে বসে পড়ল। প্রণয় বুঝল তার জান পাখির খুব অভিমান হয়ে গেছে। সে নিজেও তো মনে ভীষণ রেগে আছে। কোথায় সে অভিমান করে বসে থাকবে তা না, পান থেকে চুল খুসলেই মহারানী কেঁদে কুটে সাগর বানিয়ে ফেলেন। আচ্ছা, এই মেয়েটা কি কখনো তার রাগের আলের ভালোবাসাটা দেখতে পাবে না?
প্রিয়তা প্রণয়ের দিকে থেকে মুখ ফিরিয়ে ঘুরে বসলো। অন্যদিকে তাকিয়ে ফুফাতে ফুফাতে কাঁদতে লাগলো। অসহায়তা এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের বুক ছিঁড়ে। সে প্রিয়তার দুই বাহু ধরে একটা নেতাকে বসা থেকে উঠিয়ে দিল। প্রিয়তা কিছু বোঝা ওঠার আগেই তার দুই বাহু ধরে ওপরে উঠিয়ে বুকে জড়িয়ে নিল। কপালে উষ্ণ পরশ এঁকে দিয়ে কোমল কণ্ঠে ডাকলো, পাখি তুই বড্ড বুঝ, কবে বড় হবি বলতো? প্রণয়ের উষ্ণ আদরে প্রশ্রয় পেয়ে গেল প্রিয়তা। গলায় মুখ গুজিয়ে দিয়ে ফুফি ফুফিয়ে কাঁদলো। অভিমানী কণ্ঠে অভিযোগ করলো, আপনি আমায় একটুও ভালোবাসেন না প্রণয় ভাই, একটুও না। প্রিয়তার বোকা বোকা কথা হেসে ফেলল প্রণয়। তুলতুলে গালে লালচে খয়েরি অধর চেপে ধরে বলল, এত ভালোবাসি তারপরেও ভালোবাসা কম পড়ে যায় জান। প্রণয় আরও প্রিয়তার মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, এই বুকে কতখানি তোর জন্য, তা একবার যদি তোকে দেখাতে পারতাম চান। প্রণয় প্রিয়তাকে নামিয়ে দিল। এরপর আঙুলের ভাঁজে আঙুল গুজে হাঁটতে হাঁটতে বলল, একটু তাড়াতাড়ি বড় হয়ে যা না জান পাখি, তোকে আমার করে না নেওয়া পর্যন্ত আমার যে দুশ্চিন্তা কমবে না। আমি শান্তিতে ঘুমাতে পারবো না। আমার শান্তির ঘুম হারাম হয়ে গেছে অনেক বছর আগে। তোকে একবার আমার নামে দলিল করে নিতে পারলে এরপর আমার আর কোনো চিন্তা থাকবে না। আমি একটু নিশ্চিন্তে তোকে বুকে নিয়ে ঘুমাতে পারবো। আমার যে বড্ড চিন্তা হয় তোকে নিয়ে। আমার যে শত্রুর অভাব নেই জান। কতজনের আমার থেকে কত রকম চাহিদা, তারা কখনো জানতে চায় না যে আমি কি চাই, আমার মন কি চায়। স্বার্থপর সব বেইমানদের ভিড়ে বাস করি। কখন যে কীভাবে ছুরি মেরে দেবে বুঝতেও পারবো না। আমার যে এই পৃথিবীতে তুই ছাড়া কাউকে চাই না জান, কিচ্ছু চাই না। শুধু তুই আমার হয়ে থাক। তোর ভালোবাসায় নিজেকে জড়িয়ে রাখতে চাই আজীবন। আমার মুখের দিকে তাকিয়ে হলেও একটু তাড়াতাড়ি বড় হ। প্রিয়তা কিছুই বুঝলো না। প্রণয়ের কথায় আগামাথা শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল তার মুখের দিকে। প্রণয়ের বোকার চোখের চাহনি দেখে আবার গলে গেল, ইস মেয়েটা কত আদুরে। প্রণয় পরন্ত বিকেলের প্রিয়তার হাত ধরে হাঁটতে হাঁটতে কণ্ঠ সুরে তুললে বলল, আমারও ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমারও ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তির সুখ। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তির সুখ। তেমনি তোমার গভীর ছায়ায়, তেমনি তোমার গভীর ছায়ায় ভেতরের এই বন্দরে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ধুম। ডেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ধুম। তেমনি তোমার নীরব চলা, তেমনি তোমার নীরব চলা মনের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। প্রিয়তা মুগ্ধ কণ্ঠে শুনল প্রণয় ভাইয়ের গান। প্রণয় ভাই আরও সব কিছুই তার কাছে বড্ড ভালো লাগে। প্রণয় ভাই মানুষটা এমন ভালোবাসাময় যে প্রিয়তা তার আকর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না। প্রণয়ের পথ চলতে চলতে তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে কেউ তাদের পিছু নিচ্ছে। আর প্রণয় এটাও বেশ ভালোই জানে কে তাদের পিছু নিচ্ছে। প্রণয় এসব তামাশা দেখার মতো সময় প্রণয়ের হাতে নেই। সে সব কিছু উপেক্ষা করে প্রিয়তার সঙ্গ উপভোগ করছে। তার কাছে অন্যের ফালতু প্যাঁচাল শোনার মতো সময় মোটেই নেই। কিন্তু প্রণয়ের ভাবনা শেষ করার আগেই পেছন থেকে রিনরিনে রানীকণ্ঠ ভেসে উঠল, প্রণয়। দাঁড়িয়ে পড়ল প্রণয়। বিরক্তিতে প্রণয়ের মুখ থেকে চসূচক শব্দ বেরিয়ে আসলো। এখন না যিনি কি শোনাবে তাকে। লজ্জা লজ্জা মুখে কিছুটা কণ্ঠ নিয়ে এগিয়ে আসলো প্রহেলিকা। কিছুটা ভয়, কিছুটা লজ্জা আর কিছুটা উত্তেজনায় প্রহেলিকার দেহে মৃদু কাঁপন ধরেছে। সে এলোমেলো চোখে আশেপাশে দৃষ্টিপাত করল। হৃদয়স্পন্দনের গতি বাড়ছে হু হু করে। প্রণয় বিরক্ত চোখে কয়েক সেকেন্ড তাকে পর্যবেক্ষণ করলো। অতঃপর কিঞ্চিত ব্যর্থ কণ্ঠে প্রশ্ন করলো, কিছু বলার থাকলে বল, না হলে পথ ছাড়। প্রহেলিকা লজ্জা লাগছে প্রচণ্ড। ভালোবাসার মানুষের সম্মুখে ভালোবাসার কথা বলাটা যে কত কঠিন তা কেবল তারাই বোঝে যারা এই পরিস্থিতিতে কখনো পড়েছে। প্রিয়তা গুরু গুরু চোখে তাকিয়ে আছে তাদের দিকে। প্রহেলিকা কিঞ্চিত জড়তা নিয়ে বলল, প্লিজ যেও না প্রণয়, আমার তোমাকে অনেক কথা বলার আছে। প্রণয় বুকে হাত গোজে কপাল কুঁচকে তাকিয়ে রইল। স্বাভাবিক কণ্ঠ বলল, বলো। প্রহেলিকা ঢোক গেলে তুতলিয়ে বলল, না না মানে প্রণয় আমি আসলে। প্রণয় আরও কিঞ্চিত বিরক্ত হলো, তবু ধৈর্য হয়ে বলল, হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি।
প্রহেলিকার চোখ মুখ খিচে একশ্বাসে বলে ফেলল, আই লাভ ইউ প্রণয়, আই রিয়েলি লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? প্রহেলিকা অস্বাভাবিকভাবে কাঁপছে, তবে প্রণয় নির্বিকার। তার মুখের এক্সপ্রেশন কোনো পরিবর্তন হয়নি। তাকে থেকে মনে হচ্ছে সে আগে থেকেই জানতো প্রহেলিকা এমন কিছুই বলবে। প্রিয়তা গলুগুলো চোখে তাকিয়ে আছে প্রহেলিকার দিকে। প্রণয় মাথা নিচু করে প্রিয়তার দিকে তাকালো, আদরে কণ্ঠে বলল, যান, ওই যে দূরের গাছটা, ওইখানে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তাই করলো প্রিয়তা। কোনো প্রশ্ন ছাড়াই বাধ্য মেয়ের মতো কিছুটা দূরে গাছের নিচে গিয়ে দাঁড়ালো। প্রহেলিকার চোখে মুখে চাপা উত্তেজনা কাজ করছে। কয়েক সেকেন্ডে এটা সেটা দেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, এসব তোমার পাগলামি, আমার কাছে এসবের কোনো অর্থ নেই প্রহেলিকা। আমি তোমাকে বোন মনে করি প্রথম থেকেই। আমার অন্যান্য ভাই বোনদের মতো তোমার মধ্যে কোনো পার্থক্য করিনি আমি। তাই আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক হওয়ার কথা সম্ভবই না। আমি তোমাকে ভালোবাসি না। প্রণয়ের স্পষ্ট স্বীকারোক্তিতে প্রহেলিকার পৃথিবী দুলে উঠল। সেকেন্ডে পার হওয়ার আগে চোখ দুটো জলে টইটুম্বর হয়ে গেল। তবে না দেখলো সেটা প্রণয়। তার আগে চোখ ফিরে নিল। প্রহেলিকা জানে প্রণয় তাকে ভালোবাসে না, তাই বলে এইভাবে প্রত্যাখ্যান করবে? প্রণয় আরে কিছু বলবে চলে নিতেই থপ করে তার হাত ধরে ফেলল প্রহেলিকা। প্রণয় কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের বেগে প্রণয়ের বলিষ্ঠ বুকে ঝাঁপিয়ে পড়ল। শক্ত করে আঁচড়ে ধরল প্রণয়ের পিঠ। কণ্ঠরত কণ্ঠে ফুঁফিয়ে ফুঁফিয়ে বলল, প্রণয় প্লিজ, প্রণয় প্লিজ, এমন করো না আমার সাথে। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্রণয়, বিশ্বাস করো। আমি তোমাকে ভালো না বাসলে আমি কী নিয়ে থাকবো বলো? প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে অনেক সুখে রাখবো, অনেক ভালোবাসবো। প্রহেলিকা আবারও কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটু ভালোবাসো প্রণয়। কেন ওই দুধের বাচ্চার পেছনে পড়ে আছো? ওর কি যোগ্যতা আছে তোমাকে পাওয়ার? কেন ওকে এত ভালোবাসো প্রণয়? আমি কি ওর থেকে কম সুন্দরী? ওর কি এমন করতে পারবে যা আমি করতে পারবো না? বরং আমি যা দিতে পারবো ও তা কখনো তোমাকে দিতে পারবে না। ও কখনো তোমাকে সার্টিফাইড করতে পারবে না। ওর তো শরীর, আর কিছু বলার আগেই প্রণয় ঝাড়া মেরে প্রহেলিকাকে নিজের থেকে আলাদা করে দিল। কিসের দূরে ছিটকে পড়ল প্রহেলিকা। চোখ তুলে সামনে তাকানোর আগে তার বাগালে পুরুষালী হাতের পাচাগুলো ছাপ পড়ে জল জলে ভেসে উঠল। প্রহেলিকা অবিশ্বাস্য চোখে তাকিয়েছে প্রণয়ের দিকে। প্রণয়ের চোখ দুটো বেয়ে যেন গলিত লাভা পড়ছে। রাগে তার কপালের ফর্সা চামড়া বেঁধে সবুজ শিরা ফুলে উঠেছে। সে ঘৃণিত দৃষ্টিতে তাকালো প্রহেলিকার দিকে, তাতে দাঁত পিষে রাগে কটমট করতে করতে বলল, তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভাবার? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস? তোর কি যোগ্যতা আছে আমার জানকে নিয়ে মন্তব্য করার? আর তুই সার্টিফাইড এই কথাটা বলছিস? ছি, কত নোংরা মানসিকতা। ও তো একটা ছোট্ট বাচ্চা। আর আমার যদি সার্টিফিকেশনের প্রয়োজন হয় তাহলে আমি তোর কাছে কেন যাব? আমি ওর কাছেই তো যাব, তাই না? আমি তোকে ভালোবাসিনি, আর কখনো বাসবো না। আমি ওকে ভালোবাসি, আর আমার শ্বাস যতক্ষণ চলবে ওকেই ভালোবাসবো। এটা ভালো মতো মাথায় ঢুকিনি বলে চোখ ফিরিয়ে নিল প্রণয়। প্রিয়তার হাত চেপে ধরে হনহন করে চলে গেল সেখান থেকে। প্রণয় এমন ভয়ঙ্কর রাগ দেখে রীতিমতো থরথর করে কাঁপছে প্রিয়তা। প্রহেলিকার নিষ্পাপ চোখে তাকিয়ে রইল প্রণয়ের যাওয়ার পানি। যন্ত্রণায় তার হৃদয় স্পন্দন অবশ হয়ে আসছে, আর রাগ যেন সর্বাঙ্গ জ্বলে উঠছে। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে মন চাইছে। প্রহেলিকা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। রাগে, অভিমানে, ভালোবাসা না পাওয়ার ব্যর্থতায় সে পাগল হয়ে যাচ্ছে। তার সকল অপ্রাপ্তি, অপমানের জ্বালা সব কিছু গিয়ে আছড়ে পড়ল প্রিয়তার ওপর। প্রহেলিকা নিজের চুল টেনে ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। দাঁত কিরমির করে হিসিয়ে বলল, আমি যদি তোকে না পাই প্রণয়, তুই কখনো তোমার ভালোবাসাটা পাবে না। প্রহেলিকার চোখ মুখে ভয়ঙ্কর হিংস্রতা ফুটে উঠেছে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার কাছ থেকে সব কেড়ে নিলে তো? এবার দেখবি আমি তোর থেকে কি কেড়ে নিতে পারি। আমার থেকে সব কেড়ে নেওয়ার ফল হবে ভয়ঙ্কর। এতদিন তোকে বোন বলে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর না। প্রণয়কে আমি কাউকে দেব না। প্রণয় আমার, শুধুই আমার। প্রহেলিকা বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলালো। কয়েক মিনিট একদম চুপ করে থেকে কিছু একটা ভাবলো। অতঃপর মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর বাঁকা হাসি। বাড়ির দিকে যেতে যেতে রহস্যময় কণ্ঠে বলল, আজ কিছু তো হবেই যা আমার আদরের বোনের জন্য মোটেই ভালো হবে না। শিকদারের বাগান বাড়ি, শিকদার কুঞ্জ আজ উজ্জ্বলভাবে নতুন সেজে উঠেছে। গভীর অরণ্যের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বাংলোটা সারা বছর শুনশান নিস্তব্ধতায় এই বনের মধ্যে ভূত বাংলো হিসেবে পড়ে থাকে, এবং সারা বছর
অবহেলায় পড়ে থাকা বাংলোটি বছরে একবার জমকল আয়োজনে ভেসে ওঠে, শুধু এই একটি দিনের জন্য। বাকি 368টা দিন ভূতের বাংলো হয়েই থাকে। কিন্তু আজ এর ব্যতিক্রম দিন। আজ শিখদের কুঞ্জে শিখদের পরিবারের বাৎসরিক পারিবারিক মিলন মেলা। সাদমান শিখদের আমন্ত্রণে ইতিমধ্যে ভিড় জমিয়েছে তার ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু, ব্যবসায়িক সহযোগী, কলিগ, এমনকি কিছু মিডিয়া পার্সোনালিটিও। গার্ডের এরিয়ান শুরু করে হয়ে গেছে জমজমাট জমকালো পার্টির মূল অংশ। হালকা আলো, ফুলের গন্ধ আর উচ্চ সোসাইটির হাসি মজা মিলিয়ে যেন এক অভিজাত বংশের আয়ব। তবে এত কিছুর মধ্যে আজকের পার্টির মূল আকর্ষণ হলো ডিকে বস। ব্যবসায়িক জগতের ডিকের নাম এক নাম, যার সুনজরে থাকার জন্য বিজনেসম্যানরা সব কিছু করতে প্রস্তুত। দিনে দুবার পা ধুয়ে হলেও ওদের আপত্তি নেই, কারণ ডিকে বসের আশীর্বাদ মাথার উপর থাকলে বিজনেস ওয়ার্ল্ডে নাম, খ্যাতি, প্রতিপত্তি, স্ট্যাটাস, টাকা পয়সা সব কিছু আপনা আপনি হাতে চলে আসে, আর পাওয়ার থাকে শীর্ষে। এই ডিকের উপস্থিতির জন্যই আজকের পার্টিতে অতিথিদের ভিড় পিঁপড়ের শাড়ির মতো বেড়ে চলেছে, একটা না গুছানো আর উদ্দীপনা ভরা। এই বিশেষ সন্ধ্যায় সাদমান শিকদার একটা বিশেষ উদ্দেশ্য আছে। তিনি চান তার বড় ছেলের সঙ্গে ডিকে বসের পার্সোনালভাবে পরিচয় করাতে চান। তার উত্তরসূরি যেন এই সাম্রাজ্যের ভার নিজের কাছে তুলে নেয়, বৈধ হোক কিংবা অবৈধ সবই। কারণ তার দৃঢ় বিশ্বাস বাকি সব সন্তানদের তুলনায় তার বড় ছেলের বুদ্ধিমত্তা অনেক বেশি তীক্ষ্ণ, আর এই ছেলের হাত ধরেই তাদের ব্যবসার ভবিষ্যৎ আরও 10 গুণ উজ্জ্বল হতে পারে, আর তাতে তাকে সর্বোচ্চ মনোযোগী করতে পারে ডিকে বস। তাই আজকের পার্টির ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে তিনি বাংলোর ভিতরে ঢুকে পড়লেন একান্তে ছেলের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। প্রিয়তা একটি বেবি পিঙ্ক কালারের প্রিন্সেস গ্রাউন্ড পরে প্রণয়ের বেডের দিকে খানিকক্ষণ মাঝখানে বসে আসন পেতে আরাম করে নিজের পছন্দ মতো কিটক্যাট চকলেট কামড় বসাচ্ছে, আর হাঁটু সমান ঘন লম্বা চুলগুলো প্রণয় সুন্দরভাবে বিছানার চারপাশে ছড়িয়ে রেখে পাখা অন করে রেখেছে, যাতে ফ্যানের বাতাসে চুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ এই বাড়িতে কোনো হেয়ার ড্রায়ার নেই। প্রণয় প্রিয়তার কাছে বসে সুন্দরভাবে প্রিয়তার সামনে পড়া বেবি হেয়ারগুলো কানের পিঠে গুছিয়ে দিল। হাতের তালুতে ময়শ্চারাইজিং ক্রিমটা নিয়ে আলতো হাতে প্রিয়তা সারা মুখে অ্যাপ্লাই করে দিল। 2 হাত মুখে ব্লেড করে দিতে বলল, আমি যতক্ষণ না পর্যন্ত সাবানে বেরোচ্ছি ততক্ষণ এই ঘরের বাইরে পা রাখবি না। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আজকের বাড়িতে অনেক নতুন মানুষ এসেছে, আরও আসবে, তাই ভুল করেও কোনো অপরিচিত মানুষের সাথে কথাও বলবি না। বড় ছোট যেমনই হোক, কাছে ডাকলে যাবি না। সবার উদ্দেশ্য যে ভালো হবে না এটার কোনো গ্যারান্টি নেই। তোকে আমি নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না, তাই সব সময় আমার আশেপাশে থাকবি, বুঝতে পেরেছিস? প্রিয়তা প্রণয়ের গালে টুপ করে একটা চুমু খেয়ে মাথা উপর নিচে ঝাঁকালো, কিউট ফেস বানিয়ে বলল, প্রণয় দেখলো প্রিয়তা চকলেট নিয়ে আবার মুখটা মাখিয়ে ফেলেছে, তাই প্রিয়তা কিছু বুঝে ওঠার আগেই তার মুখ থেকে চকলেটটা টেনে নিয়ে বের করে দিল প্রণয়। চকলেট পছন্দের থাবা বসাতেই প্রিয়তার মুখ শুকনোটা কাদো কাদো হয়ে গেল। প্রণয় নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে সুন্দর করে প্রিয়তার ঠোঁটের আশেপাশে লেগে থাকা চকলেটটুকু মুছে দিল। হাতে থাকা আধ খাওয়া চকলেটটা একটা টুকরো করে ভেঙে প্রিয়তার মুখে দিল। বাকিটাতে তাতে কামড় বসার সাথে বলল, রিমেম্বার, আমি না আসা পর্যন্ত এখান থেকে উঠে কোথাও যাবি না, বলে ওয়াশরুমে ঢুকে পড়ল প্রণয়। প্রিয়তাও চুপচাপ বসে রইল। সে আবার প্রণয়ের ভাইয়ের ভীষণ বাধ্য ছানা। প্রণয় 20 মিনিট লাগিয়ে শাওয়ার নিল, টাওয়ার দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। তার চওড়া ফর্সা পিঠ কাঁদবে, স্বচ্ছ পাড়ির বিন্দুগুলো আকর্ষণীয় ভঙ্গিতে নেমে আসছে। এই দৃশ্য যে কোনো নারী খুন হতে বাধ্য। তবে প্রিয়তা ছোট থেকে তাই এত সুন্দর দৃশ্য তার মনে কোনো অনুভূতি রইলই না, সে তো দেখেইছে। প্রণয় কালো শার্টটা গায়ে জড়িয়ে এসে প্রিয়তার চুলগুলো আবারও উল্টে পাল্টে দিল, যাতে করে কোথাও ভিজে না থাকে। প্রণয়কে দেখে প্রিয়তা মিটিমিটি করে বলল, আরেকটা চকলেট দেবেন না প্রণয় ভাই, প্লিজ? প্রণয় কিছু বলল না, শুধু ভ্রুকে বাঁকিয়ে পুচকে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। প্রিয়তা প্রণয়ের বাহু ঝাঁকিয়ে দিয়ে বলল, ও প্রণয় ভাই, দিন না প্লিজ। প্রণয় ভ্রু কুঞ্চিত করে বলল, হা কর। আশ্চর্য হলো প্রিয়তা, কারণ প্রণয় ভাইয়ের হাতে কোনো চকলেট নেই, তবু কোথাও কোনো রকম প্রশ্ন ছাড়া হা করলো। প্রণয় তার 2 গাল সরিয়ে ভালো মতো দাঁত দেখতে লাগলো। প্রণয়ের কার্যক্রম বুঝতে পেরে প্রিয়তা জট করে মুখ বন্ধ করে নিল, তাড়াহুড়ো করে বলল, বিশ্বাস করুন, আমার তাতে বোকা নেই। প্রণয় উঠে ডয়ার থেকে আরেকটা কিটক্যাট চকলেট আনতে আনতে বলল, তাই তো দেখছি, কিন্তু তুই যে হারে 3 রাত চকলেট ওপর থেকে খাচ্ছিস, এতদিনে তোর দাঁত নিয়ে পোকাগুলোর লাঞ্চ ডিনার সেরে ফেলার কথা ছিল, এগুলো এখনও আস্ত আছে কীভাবে?
প্রিয়তা মনে মনে মুখ ভেঙচি কেটে বলল, 24 ঘন্টায় 10 বার করে মেরে ধরে ব্রাশ করালে পোকাগুলো কি উড়ে উড়ে আসবে? প্রণয় চকলেটের র্যাপার ছাড়াতে ছাড়াতে ব্রকুচকে বলল, কিছু বললি? চমকে উঠে প্রিয়তা দুই পাশে তড়িৎ গতিতে মাথা নেড়ে অসম্মতি জানালো। কই কই কিছু না তো। প্রণয় চকলেটের একটা টুকরো ভেঙে প্রিয়তার মুখে দিয়ে বলল, আমি খাইয়ে দেবো, চকলেটে হাত লাগাবি না। প্রিয়তা ঝড়ের বেগে মাথার ওপর নিচে ঝাঁকে সম্মতি দিল। প্রণয় নিজের ব্যাগ থেকে চিরুনি, হেয়ার ড্রায়ার, হেয়ার ক্লিপ, ইয়াররিং, ব্রেসলেট, পেন্ডেন্ট, ঝুমকো, কাজল, লিপস্টিক, টিপ সব বের করে প্রিয়তার সামনে এসে বসলো। আশ্চর্য না, ছেলে মানুষের ব্যাগে আবার এসব থাকে নাকি? কিন্তু প্রণয় ভাইয়ের ব্যাগে এসব থাকে। প্রণয় প্রিয়তার হাঁটু ছাড়িয়ে যাওয়া লম্বা চুলগুলো সুন্দরভাবে রয়্যাল ক্লেচের বান করে দিয়ে মাথায় সুন্দর একটা পিঙ্ক প্রিন্সেস ক্রাউন পরিয়ে দিল। হাতে ব্রেসলেট, কানে ছোট ছোট ইয়াররিং পরিয়ে দিল। ঠোঁটে হালকা স্ট্রবেরি ফ্লেভারের গ্লস দিয়ে চোখে হালকা কাজল দিয়ে দিল। ব্যাগ থেকে সুন্দর আনা হোয়াইট স্কিচকার যত সহজকারে প্রিয়তার পায়ে পরিয়ে দিয়ে কপালে একটা ছোট স্টোনের টিপ পরিয়ে দিল। প্রিয়তার সাজ ডান। মেয়েটাকে এখন পুরো বেবি গার্ল লাগছে। প্রণয় কয়েক মিনিট মন প্রাণ ভরে দেখে নিল নিজের ছোট্ট প্রিয়তমাকে। এত ছোট্ট মেয়ে, অথচ তার প্রতি প্রণয়ের আসক্তির বিন্দু পরিমাণে কমতি নেই। উল্টো সে আসক্তির পাহাড় দিন দিন বাড়তে বাড়তে মুক্ত সাগরের স্রোতস্বিনী ধারার মতো অনিয়ন্ত্রিত বাদনহীনভাবে বেড়েই চলেছে। প্রণয় নিজের অনুভূতির ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। অনেক বছর আগে এই ভালোবাসার জন্য সবার নিকট সে বন্ধু থেকে শত্রু পরিণত হয়েছে, তবুও তার বিন্দুমাত্র আফসোস নেই। তার কাউকে লাগবে না। এখন যত তাড়াতাড়ি সম্ভব নিজের জানকে নিজের মধ্যে নিহিত করতে পারলে প্রণয় একটু শান্তিতে মুখ থাকবে। প্রণয় প্রিয়তার ললাটে উষ্ণ গভীর স্পর্শ এঁকে দিল। প্রিয়তা রিটার্ন গিফট হিসেবে নিজের গ্লভস দেওয়া ঠোঁটে প্রণয়ের গালে স্পর্শ করে চুমু খেলো। সাথে সাথে ওর ঠোঁটের সব গ্লস লেগে গেল প্রণয়ের গালে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রণয়, আবার প্রিয়তা ঠোঁটে গ্লস রিন অ্যাপ্লাই করে দিল। গ্লস দেওয়ার পরে প্রিয়তার রক্ত লাল ঠোঁটজোড়া হরিণের মতো ঝিলিক দিয়ে উঠল। প্রণয় বিছানা থেকে উঠে যেতে যেতে বলল, তুই বস, আমি রেডি হয়ে নিই। প্রিয়তা রাজি হলো না, লাফিয়ে বিছানা থেকে উঠে বসলো। না। প্রণয় ব্ল্যাক স্যুট বের করতে করতে বলল, কেন না, চুপচাপ বস। তবু প্রিয়তা বসলো না। ছোট এসে প্রণয়ের হাত থেকে ব্ল্যাক রেজারটা নিয়ে মিষ্টি কণ্ঠে বলল, সবসময় তুমি আমাকে সাজিয়ে দাও প্রণয় ভাই, আজ আমি তোমাকে সাজাবো। প্রিয়তার কথায় বাঁকা হাসলো প্রণয়, মনে মনে বলল, হ্যাঁ নিশ্চয়ই, এমন পার্সোনাল স্টেটমেন্ট তো আমিও ডিজার্ভ করি, তাই না? সে প্রিয়তাকে ড্রেসিং টেবিলের টুলের ওপর দাঁড় করিয়ে দিল। দুই হাত পেছন দিকে দিয়ে বলল, দে পরিয়ে দে। প্রণয়ের কথায় ভীষণ আনন্দিত হলো প্রিয়তা। সুন্দর করে প্রণয়কে ব্লেজার পরিয়ে দিল। এরপর প্রণয়ের পুরো ব্যাগ খুঁটে গুটে সব ওলটপালট করে নিজের হ্যালো কিটি ডল বসানো হেয়ার ব্যান্ড বের করলো। প্রণয়কে টেনে টুনে নিচু করে সেটা সুন্দরভাবে মাথায় পরিয়ে দিল, যাতে করে সামনের চুল এসে কপালে না পড়ে। তাই প্রিয়তা ভালো মতো ব্র্যান্ড পরিয়ে চুলগুলো আটকে দেয়। প্রণয়ের কাণ্ডে হতভম্ব হয়ে গেল প্রণয়। সে কি মেয়ে নাকি যে মাথায় ফুল বসানো হেয়ার ব্যান্ড পরে আসবে? তবুও কিছু বলো না, নিষ্ফল চোখে প্রিয়তার মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল। প্রিয়তা প্রণয়ের রেগুলার ইউজের ক্লিনিক্যাল অফ ম্যান মিক্সিডাম হাইড্রাট অ্যাক্টিভ ওয়াটার জেল সার্কুলাইট ক্রিমটা হাতে নিল। সেখান থেকে কিছুটা হাতের তালুতে নিয়ে নিজের ছোট্ট ছোট্ট কোমল হাতে প্রণয়ের পুরুষালী মুখে ভালো মতো অ্যাপ্লাই করে দিল। অতঃপর হেয়ার ব্যান্ডটা খুলে প্রণয়ের ব্যালমিন প্যারিস স্টাইলিশ জেলটা হাতে নিয়ে প্রণয়ের ভেজা চুলে সুন্দরভাবে জেল অ্যাপ্লাই করে দিল। হঠাৎ কি মনে হলো, জেল মাখানো হাতটা নিজের নাকের কাছে ধরলো। সাথে সাথে একটা স্ট্রং ফ্রেগরেন্স এসে নাচতে লাগলো। প্রিয়তা সেই সুগন্ধি নিতে নিতে চোখ বড় বড় করে বলল, বা প্রণয় ভাই, এই জেলটা তো অনেক সুন্দর গন্ধ, পরের বার থেকে এটা আমিও চুলে মাখবো। প্রিয়তা বাচ্চা বাচ্চা কথায় হেসে ফেলল প্রণয়। বাম হাত থেকে জেল দেওয়া চুলগুলো ব্যাক ব্রাশ করে সেটা সেট করতে করতে বলল, হ্যাঁ ম্যান হেয়ার জেল তোমার জন্য নয়। প্রিয়তা জেদি গলায় বলল, না এটা আমি চুলে মাখবই। প্রণয় বেশি তর্কে না জড়িয়ে হার মেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে আমার জান, এখন থেকে এটা পুরোটাই তোর, এটা কাল থেকে তুই মাখিস। প্রিয়তা ভীষণ খুশি হয়ে চুমু দিতে এগোতেই প্রণয় প্রিয়তার মাথাটা নিজের গলায় চেপে ধরে বলল, বাইরে পার্টি চলাকালীন চুমু খাওয়ার ক্রেভিং হলে আমার গলায় চুমু খাবি। ইফ ইউ ক্রেভ এ কিস ইউ উইল কিস মাই নেক, ওকে? প্রিয়তা শুধু ড্যাকডাক চোখে চাইল প্রণয়ের দিকে।
মুখ উত্তর দিল না কিছু। প্রণয়ের কথা মতো শার্টের কলার সরিয়ে সত্যি সত্যি গলায় আরও বেশ কয়েকটা চুমু খেলো। ফলশ্রুতিতে আবার ঠোঁটের সমস্ত গ্লস প্রণয়ের গলায় লেগে গেল। প্রণয় আবার প্রিয়তার ঠোঁটে গ্লস অ্যাপ্লাই করে দিল। হাতের ঘড়ি পড়তে নিল। ক্লিন সার্টিফিকেট নাম্বার 1, ইম্পায়ার ম্যাজেস্টিস অফ ম্যান। পারফিউম হাতে কাঁধে গলায় স্প্রে করতে করতে প্রিয়তাকেও মাখিয়ে দিল। ততক্ষণে বাইরে থেকে দরজায় নকের শব্দ। প্রণয় শান্ত কণ্ঠে বলল, আসুন। সাদমান শিকদার ভিতরে প্রবেশ করলেন। ভিতরে এসে প্রণয়কে পার্টির জন্য রেডি দেখে খুশি হয়ে বললেন, ইউ আর রেডি মাই সন। প্রণয় ছোট্ট করে বলল, হুম। সাদমান শিকদার প্রিয়তার দিকে তাকিয়ে প্রিয়তাকে কাছে ডাকলেন। প্রিয়তা গুটি গুটি পায়ে বড় আব্বুর কাছে গেল। সাদমান শিকদার প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বললেন, বাহ, খুব সুন্দর লাগছে আমার আম্মুকে। যাও আম্মু, তোমার আপুরা কোথায়? তোমাকে খুঁজছে। প্রিয়তা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। প্রণয়ের কাছে সাদমান শিকদারে কেমন সন্দেহজনক মনে হলো। মুখ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই বড় কোনো মতলব আছে। সে তো আর ওনাকে কম দিন চেনে না। প্রিয়তা চলে যেতেই সাদমান শিকদার প্রণয়ের দিকে এগিয়ে গেলেন। ছেলেকে কয়েক সেকেন্ড দেখে কোনো ভনিতা ছাড়ে বলল, আজ সবাইকে কেন ডেকেছে জানো? প্রণয় ভাবলেশীনভাবে জবাব দিল, না। সাদমান শিকদার শান্ত কণ্ঠে বলল, সবার সাথে তোমার প্রফেশনাল মিট আপ করাবো বলে। সাদমান শিকদারের কথায় প্রণয়ের কপালে সূক্ষ্ম রেখা ফুলে উঠল। কপাল কুঁচকে বলল, কেন? সাদমান শিকদার আবারও কোনো ভঙ্গিতে ছাড়াই বলল, তোমার পড়াশোনা শেষ হয়েছে, এখন বছর অনেক বেশি। তুমি বংশের বড় ছেলে এবং যথেষ্ট মেধাবী। তাই আমি চাই আমার পরে আমাদের পূর্ব বংশের যত রকম ব্যবসা আছে সব কিছু ভার তুমি নাও, কারণ তোমার থেকে বেশি যোগ্য এই পরিবারে অন্য কেউ নেই। সাদমান শিকদারের কথায় প্রণয়ের ঘৃণা আর তার দিকে তাকাতে ইচ্ছে করছে না। রাগে গায়ের সমস্ত রক্ত ফুটছে, ক্রোধ ছড়িয়ে পড়েছে দেহের শিরা উপশিরায়। তবু সে ভদ্রতা বজায় রেখে সোজাসাপটা কণ্ঠে বলল, আপনি আমাকে কোনো ব্যবসায় ভার নিতে বলছেন? আপনার এসকে গ্রুপ নাকি নারী পাচার, বেআইনি অস্ত্রের পাচার, অগাল ট্রাফিকিং, শিশু পাচার, নাকি আপনার সেই দেহ ব্যবসার বিজনেস? কোনটা? সাদমান শিকদারের ছেলের খোঁচা মারা কথায় রাগলেন না, বরং শান্ত থেকে বাঁকা হেসে বলল, কুল ডাউন মাই সন। এত উত্তেজিত হওয়ার কি আছে? এমনভাবে বলছো যেন এগুলো কোনো অন্যায় করেছি। এগুলো আমাদের বংশীয় পরম্পরায় পূর্বপুরুষ ধরে সবাই করে এসেছে। এগুলো আমাদের জন্য অত্যন্ত স্বাভাবিক। এই প্রজন্মে তুমি এই বংশের বড় ছেলে, তাই এসবের ভার এবার তোমাকেই নিতে হবে। তুমি সিংহের ছেলে, আর তাই তোমার তেজ সিংহের মতো। তোমার আধিপত্য পুরুষত্ব এই প্রখর শাসনকালে আমাদের ব্যবসা আরও উন্নতি হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আজ তোমাকে সবার সাথে পরিচয় করে দেব। আমাদের যত রকম ব্যবসা আছে এখন থেকে সব কিছুর মালিক হবে তুমি। প্রণয় ঘৃণায় গা গুলিয়ে এসেছে। সে সাদমান শিকদারকে সাফ সাফ জানিয়ে দিল, কঠিন কণ্ঠে দৃঢ় বাক্য বলে, সরি মিস্টার শিকদার, আমি আপনার বংশের বড় ছেলে বলেই আমি আপনার বংশের পাপের ভাগ নিতে পারবো না। আপনি হাত দুটো নোংরা করেছেন বলে আমাকে ওটা করতে হবে এমন কোনো কথা নেই। আই এম সরি, আমি পারবো না। আপনার বংশের ব্যবসার হাল ধরতে আমি খুব সাধারণ মানুষ, তাই খুব সাধারণ সাদামাটা একটা জীবন কাটাতে চাই, যেখানে থাকবে না কোনো পাপের ছিটে ফোটা, মিথ্যে কপটতা। আমি আপনার উত্তরাধিকার, আপনার ব্যবসা, টাকা পয়সা কিছু চাই না। আমি নিজের ব্যবসা শুরু করছি, আর সেখান থেকে যা পাবো তা দিয়ে আমার রক্তজবা চলে যাবে। আমি আপনার মতো পাপের বোঝা মাথায় নিয়ে নিজের জীবন পার করতে পারবো না। আমি আমার পবিত্র রক্তজবার সাথে একটা শান্ত, স্বাভাবিক, সুখী জীবন কাটাতে চাই, যেখানে অপবিত্রতা কোনো ছিটেফোঁটাও ফুটে থাকবে না। যদি বলেন আপনার বাড়ি থেকে চলে যেতে, আমি রাজি আছি, তবুও আমি আপনার সেসবের নিজেকে চড়াতে পারবো না বলে হনহনিয়ে চলে গেল প্রণয়। সাদমান শিকদারের চোখে মুখে ভীষণ দুশ্চিন্তার কালো মেঘের ঘনঘটা দেখা গেল। প্রণয় যদি ওনার এসব ব্যবসার হাল না ধরে তবে তো সব শেষ। ওনার চিন্তার মাঝে ঘরে প্রবেশ করলেন খালিদ শিকদার ও প্রহেলিকা শিকদার। প্রহেলিকা খোঁচা মেরে বলল, কি বড় আব্বু, রাজি হলো না তো? সাদমান শিকদার পেছন ঘুরে তাকালেন। এবার খালিদ শিকদার বললেন, কেন রাজি হচ্ছে না? তার কারণ ও কিন্তু স্পষ্ট করে বলেছে। প্রহেলিকা আবারও বাঁকা এসে বলল, বড় আব্বু, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, আর এই শিক্ষা আমি আপনাদের দিয়েছি। তাহলে এই নীতি আপনি কেন নিজের জীবনে প্রয়োগ করছেন না? এত ভাবছেন কেন আপনি? আঙুল বাঁকান, দেখবেন সব হবে। সাদমান শিকদার প্রহেলিকার কথায় ভ্রু কুঁচকে ফেললেন। জিজ্ঞাসা কণ্ঠে বললেন, মানে? প্রহেলিকা এগিয়ে আসতে আসতে বাঁকা এসে বলল, প্রণয় তো বলেই দিয়েছে সে কেন আপনার ব্যবসায় হাত লাগাবে না। সে যেহেতু বলেই দিয়েছে সমস্যার কারণ,
সেহেতু সেই কারণটাই কোনো উপরে ফেলেন না কেন? আপনি বুদ্ধিমান বড় আব্বু, তাই বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। সাদমান শিকদারও কয়েক সেকেন্ড ভেবে বললেন, কিভাবে করব? খালিদ শিকদারও বাঁকা হেসে বললেন, একটা উপায় আছে। আমার একজনের একরকম চাহিদা আর সব পূরণের একটা রাস্তা, তাই কাজটা খুব সূক্ষ্মভাবে করতে হবে, রিস্ক কিন্তু প্রচুর। সাদমান শিকদার ঠান্ডা কণ্ঠে বললেন, বলো কি ভাবছো? প্রহেলিকা বাঁকা হেসে বলল, আপনার ছেলের প্রাণ পাখিটাকে বাজিতে লাগাতে হবে, তবে মেরে ফেলা যাবে না। জানেন তো, এটা তার জীবনের একমাত্র দুর্বলতা, আর এই দুর্বলতায় ঘা দিলে সেও আমাদেরকে মেরে ফেলবে। তাই মেরে না ফেলে এরকম কিছু করতে হবে যাতে সাপও না মরে, লাঠিও না ভাঙে। যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। মানে প্রণয় আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কোনো ক্ষতি সে করতে পারবে না। তাকে নিজের হাতের মুঠোয় রাখতে হবে। এতে করে আপনি আপনার ব্যবসার উত্তরসূরি পাবেন, আমি পাবো আমার ভালোবাসা। এর জন্য আপনার আদরের ভাইয়ের মেয়ের সাথে সুন্দর কিছু কর্ম করতে হবে। বললেন রাজি। সাদমান শিকদারের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। খালিদ শিকদার বললেন, আরও একটা নিশ্চিত হবে, তবে এটাই আমাদের সব থেকে বড় গুটি। এক গুটিতে আমরা বাজিমাত করে ফেলব। আমাদেরকে প্রণয়ের ভালোবাসার ফায়দা লুটাতে হবে। সাদমান শিকদার এক বাক্য বললেন, আমি সব কিছুতে রাজি বস। আমার প্রণয়কে চাই, শুধু প্রণয়কে। প্রহেলিকা বাঁকা হেসে বলল, আমারও। বর্তমান আবির্ভাব উত্তেজিত করে তাকিয়ে আছে প্রহেলিকার দিকে। সে মনে ডাক্তার হয়েও নিজের মনের ওপর আজ কন্ট্রোল রাখতে পারছে না। পরবর্তী ঘটনা শোনার জন্য উত্তেজিত কণ্ঠে বলে উঠেছে তার মস্তিষ্ক। সে খানিক অস্থির কণ্ঠে বলল, তারপর কি হলো? প্রহেলিকা কয়েক সেকেন্ড চুপ থেকে শান্ত কণ্ঠে তাকালো আবির্ভাবের অদম্য কৌতূহলে, তার চোখ মুখে সবটা জানার তীব্র আগ্রহ। প্রহেলিকা আবির্ভাবের অবস্থা থেকে বাঁকা হাসলো, আবারও বাঁকা হেসে বলা শুরু করলো, অতীত। বাগার বাড়ির লার্ন এরিয়াতে ফুল ভলিউমে মিউজিক বাজছে। এখানে অতিথি সহ বাড়ির সকলে উপস্থিত, তবে যথারীতি প্রিয়তা হাতের মুঠো শক্ত করে ধরে রেখেছে প্রণয়, যাতে যাতে করে এই বাড়ির লোকের ভিড়ে তার প্রাণ হারিয়ে না যায়। পার্টি শুরু হয়েছে অনেকক্ষণ। রিকে বসের ছেলে রিক দূর থেকে দেখেছে প্রিয়তাকে এবং মনে মনে বলেছে, লুকস লাইক আ অ্যাঞ্জেল। প্রহেলিকা দূর থেকে কয়েক সেকেন্ড রিককে পর্যবেক্ষণ করে পাশে এসে দাঁড়ালো। মৃদুকণ্ঠে আলাপ করে বলল, হ্যালো রিক, তোমার প্রিয়কে ভালো লাগে? রিক সরল মুঠে বলল, হ্যাঁ খুব ভালো লাগে। জাস্ট সি ইজ লাইক এ রুপাঞ্জেল, সো বিউটিফুল। প্রহেলিকা বাঁকা হেসে বলল, তাহলে দূর থেকে কেন দেখছো? যাও গিয়ে কথা বলো ওর সঙ্গে। রিক মন খারাপ করে ফেললো, মলিন কণ্ঠে বলল, ওই ভাইয়াই তো রূপাঞ্জলের সাথে কথা বলতেই দেয় না। প্রহেলিকা ভালো একটা সুযোগ পেয়ে গেল, বাঁকা হেসে বলল, তুমি কথা বলতে চাও? রিক উত্তেজিত হয়ে মাথা নাড়ালো। প্রহেলিকা বলে উঠল, ওকে ফাইন ব্রাদার, আমি তোমাকে কথা বলতে হেল্প করব। রিক আবার মন খারাপ করে বলল, কিন্তু কিভাবে ভাইয়া? প্রহেলিকা থামিয়ে দিয়ে বলল, ওই ভাইয়া তো দেখবেই না, তাহলে আটকাবে কিভাবে? রিক বেশ আগ্রহ হয়ে বলল, তাহলে কথা বলিয়ে দাও। প্রহেলিকা এবার আর মুখ্যম চালটা ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই বলবো, তবে এখানে নয়। এখানে তো প্রণয় আছে, সে দেখলে তোমাকে কখন তোমার রূপাঞ্জলের সঙ্গে কথা বলতে দেবেই না। রিক আগ্রহ নিয়ে বলল, কোথায় কথা বলবো তাহলে? প্রহেলিকা কথার ফাঁকে একটা ট্যাবলেট রিকের জুসের সাথে মিশিয়ে দিয়ে বলল, ওই যে দেখছো, উনি আমার বাবা, ওনার সাথে যাও। আমি রিক প্রিয়তাকে নিয়ে আসছি। প্রণয় এক চুমুকে জুসটা খেয়ে ফেলল। বিশ্বজয়ের হাসি দিল প্রহেলিকা। রিক খালিদ শিকদারের সাথে চলে গেল। রিকের ফেলে যাওয়া গ্লাসটার দিকে তাকিয়ে আইজা না মজা, কি লিখছে, আবায়েগা না মজা, সরি ভুল বলছিলাম তখন। মানে বাংলায় লেখা আছে, ইংরেজি কথা বা হিন্দি কথা তো এইভাবে পড়তে অসুবিধা হয়, বোঝা যায় না জিনিসটা, সরি। সে পরিণীতাকে ডাক দিয়ে বলল, ওই শোন। দাঁড়িয়ে পড়ল পরিণীতা, প্রহেলিকার দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে বলল, কিছু বলবে আপু? প্রহেলিকা ও সিরিয়াস কণ্ঠে বলল, হ্যাঁ আম্মু তো কি প্রিয়তাকে ঘরে যেতে বলেছে, তুই প্রিয়তাকে নিয়ে আয়। বলে চলে গেল প্রহেলিকা। পরিণীত প্রিয়তার কথা বলে মতো প্রণয়ের কাছে গিয়ে বলল, দাদার মেজো আম্মু আমাকে আর প্রিয়কে ডেকেছে, ওকে একটু নিয়ে যাই। তনুশ্রী বেগমের কথা শুনে কিছু মনে করলো না প্রণয়। প্রণয় প্রিয়তাকে যেতে দিল। প্রিয়তার হাতটা পরিণীতার হাতে দিয়ে বলল, একদম ছাড়বি না, আর দরকার শেষ হলে আবার আমার কাছে এনে দিবি। পরিণীতা হেসে রাজি হলো, প্রিয়তার হাত ধরে নিচে চলে গেল। প্রিয়তা বলল,
মেজো আম্মু কেন রেখেছে আপু? পরিণীতা ছোট্ট করে বলল। জানি না তো বোন। প্রিয়তার পরিণীতা আরও কিছুটা দূরে এগিয়ে যেতেই এখন এক ভদ্র মহিলা এসে পরিণীতাকে বলল, এই যে মেয়ে, তোমার আম্মু তোমাকে তাড়াতাড়ি যেতে বললেন। পরিণীতা একটু কনফিউজড হয়ে প্রিয়তাকে নিয়ে যেতে ধরলে ভদ্রমহিলা আবার বাগাতে বললেন, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? পরিণীতা ছোট মানুষ, প্রণয়ের কথা মতো বলল, দাদান ওকে হাতছাড়া করতে বারণ করেছেন। ভদ্রমহিলা প্রিয়তার হাত ধরে বললেন, আমি ওকে নিয়ে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি শুনে আসো। কিন্তু পরিণীতা বোনকে ফেলে যেতে রাজি হলো না। তখন আরেকজন মহিলা এসে বললেন, তোমার আম্মু সিঁড়ি থেকে পড়ে গেছে, দ্রুত যাও। এই কথা শুনে পরিণীতার মাথা খারাপ হয়ে গেল। সে দ্রুত ছুটল বাড়ির ভেতরে। প্রিয়তা যেতে নিলে ওই ভদ্রমহিলা প্রিয়তার হাত থপ করে ধরে ফেললেন। প্রিয়তা কিছু বোঝে ওঠার আগে তার মুখ চেপে ধরে অন্যত্র নিয়ে চেপে গেল। ঠিক দাঁড়িয়ে আছে ওই বাগানবাড়ির বেসমেন্টে। সেখানে পুরো দিনের কিছু আসবাবপত্র আর ধুলোবালি ছাড়া অন্য কিছু নেই। রিক একটু আশ্চর্য হলো, ওই আঙ্কেল তাকে এখানে নিয়ে কেন এলো? এখানে সে কিভাবে কথা বলবে রূপাঞ্জলের সাথে? তবে প্রিয়তার সাথে একান্ত কথা বলা লোভে বেশি কিছু ভাবলো না। তবে তার শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে, কেমন উদ্ভটকর গরম লাগছে, ঘামও হচ্ছে। রিক বাহাতে গেল, গলায় ঘাম মুছল। মিনিট পার হতে রিক অদ্ভুতভাবে উত্তেজিত হতে শুরু করলো। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। মনে হচ্ছে পুরো শরীর অদ্ভুত রকম উত্তেজনা কাজ করছে। আর এটা কিসের উত্তেজনা সে রিক ভালোভাবে বুঝতে পারছে। তবে হঠাৎ কেন এমন হচ্ছে তার? সেকেন্ডে সেকেন্ডে রিকের শরীরে যে আগ্রাসী উত্তেজনা বেড়েই চলেছে। সে যেন নিজের মতো থাকতে পারছে না। আরও কয়েক মিনিট পার হতে সে একদম উন্মাদ হয়ে উঠেছে। সারা শরীর তীব্রভাবে টেস্টোস্টেরন হরমোন ছোটাছুটি করতে শুরু করেছে। এমন সময় সেই মহিলা প্রিয়তাকে ওর ঘরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। বাইরে থেকে দরজা লক করে দিল। ভীষণ ঘাবড়ে ভয় পেয়ে গেল প্রিয়তা। দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে কেঁদে উঠল, কে আছেন? দরজা খুলুন। প্রিয়তার কণ্ঠে প্রিয়তার দিকে চাইল রিক। সে নিজেকে কন্ট্রোল করতে চাচ্ছে, তবে সে যত চেষ্টাই করুক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। নারী সঙ্গ পাওয়ার জন্য তার অস্থিরতা আকাশ ছুঁয়ে যাচ্ছে। প্রিয়তা পিছু ফিরে রিককে দেখে, তার দিকে এগিয়ে গেল। ভর্তি কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ভাইয়া, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। এই ঘরে আমার ভীষণ ভয় করছে। আমি আমি প্রণয় ভাইয়ের কাছে যেতে চাই। আমার প্রণয় ভাইয়ের কাছে নিয়ে চলুন। প্রিয়তা আরও কিছু বলার আগে রিক ঝাঁপিয়ে পড়ল, প্রিয়তাকে জড়িয়ে ধরল। আরও ভয় পেয়ে চিৎকার করে কেঁদে উঠল প্রণয় ভাইয়ের ছোট্ট প্রিয়তা। কেটে গেছে আরও 3 ঘন্টা। প্রিয়তা এখনও ফিরে আসেনি প্রণয়ের কাছে। প্রণয় ধীরে পায়ে হাঁটতে হাঁটতে আশেপাশে খুঁজছে প্রিয়তাকে। একসময় খুঁজতে খুঁজতে অধৈর্য হয়ে বাড়ির ভেতরে চলে গেল। আলতো হাতে অনুশ্রী বেগমের দরজায় নক করলো। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অর্থী বেগম সবাই মিলে গল্প গুজবে মশগুল। দরজায় টোকা পড়তে একটু জোরে গলায় বলল, ভেতরে এসো। প্রণয় দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলো। প্রণয়কে দেখে তনুশ্রী বেগম বসা থেকে দাঁড়িয়ে পড়লেন। কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কিছু বলবে বাবা? প্রণয় খাটিকটা অধৈর্য কণ্ঠে বলল, প্রিয় কোথায়? প্রণয়ের কথায় সামান্য অবাক হলেন অনুশ্রী বেগম। স্বাভাবিক কণ্ঠে বলল, ও কোথায় আমি তো জানি না আব্বু, আমি তো বিকেলের পর ওকে দেখিনি। তনুশ্রী বেগমের কথায় যেন আকাশ ভেঙে পড়ল প্রণয়ের। উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, 2 থেকে 3 ঘন্টা আগে প্রিয় আমার কাছে আসেনি। এবার ও মাথা নাড়লেন তনুশ্রী বেগম। প্রণয় ভয় পেয়ে গেল, কারণ এটা তাদের শিকদার বাড়ি নয়। প্রণয় দ্রুত তনুশ্রী বেগমের ঘর থেকে বেরিয়ে পরিণীতাকে খুঁজতে লাগলো এবং কয়েক মিনিটের মধ্যে পেয়েও গেল। পরিণীতাও ভয়ে ভয়ে প্রিয়তাকে খুঁজছে। প্রণয় দ্রুত গিয়ে পরিণীতাকে জিজ্ঞাসা করলো, আমার প্রিয় কোথায়? পরিণীতা ভয় পেয়ে চুপ করে রইল। ভয় প্রণয়ের মনে হচ্ছে কেউ তার হৃদয়স্পন্দনের ধারালো কিছু চেপে ধরেছে। এমন সময় পরিণীতাকে চুপ করে থাকতে দেখে চরম রেগে গেল প্রণয়। মনকে ঝাঁঝালো, শব্দের ধমক দিয়ে বলল, তোর সাথে দেওয়ার সময় কি বলেছিলাম? বল আমার জানটা কোথায়? পরিণীতা ভয়ে ভয়ে সে সময় সব ঘটনা বলল। এমনকি কেউ যে তাকে মিথ্যে খবর দিয়ে গেছিল ওটাও বলল। পরিণীতা বলা কথায় প্রণয়ের মাথা ঘুরে উঠল। হৃদয়স্পন্দনের রক্ত চলমান বন্ধ হয়ে গেল। সে পাগলের মতো ছুটে এদিক ওদিকে খুঁজতে লাগলো। প্রায় 1 ঘন্টা লাগিয়ে পুরো বাড়িসহ ছাদ প্রত্যেকটা কোণা কোণা খুঁজেছে, তবু প্রিয়তাকে কোথাও পেল না। প্রণয় যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। সে আরও নিজের দেহ ও মনের কোনো শান্তি পাচ্ছে না। প্রণয়ের বাড়ির গুদাম ঘরের কাছে গিয়ে বসে পড়ল। কপালে হাত ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে খুঁজল। কোথাও খুঁজে পাচ্ছি না আমার জানটাকে। কোথায় জেলে গেলি বলতো ময়না পাখি? তোর প্রণয় ভাইকে এত দুশ্চিন্তায় কেন দিস? ফিরে আয় প্লিজ জান। আমি কোথায় খুঁজবো তোকে? প্রণয়ের বুকের পাশটা ভীষণ যন্ত্রণায় অবচেতন হতে শুরু করেছে।
এই বাড়ির চারিদিকে শুধু ঘন ঘন জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই। প্রণয় নিজেকে পাগল পাগল লাগছে। শরীরের ভরটা দরজা এড়িয়ে দিতেই স্টোররুমে দরজা হাট করে খুলে গেল। সাথে সাথে একটা কথা প্রণয়ের মনে পড়ে গেল। সেকেন্ডের মধ্যে চমকে বসা পড়ে থেকে উঠে দাঁড়ালো। প্রণয় এত বড় পয়েন্ট সে কীভাবে মিস করে গেল? এই ঘর সাধারণভাবে কখনো খোলা হয় না, বিশেষ কাজ ছাড়া। আজ এমন কি হলো? প্রণয় ভাবনা চিন্তা ফেলে দ্রুত দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। অজানা আকাঙ্ক্ষায় কলিজা থরথর করে কাঁপছে। তার জানের এতটুকু কিছু হলে সে সহ্য করতে পারবে না, মরে যাবে একদম। তৎক্ষণাৎ প্রণয় ভেতরে প্রবেশ করে দেখলো যা ভেবেছিল তাই। বেসমেন্টে দরজা খোলা। প্রণয় দ্রুত সিঁড়ি বেয়ে বেসমেন্টে নামতে শুরু করলো। নিচের করিডোর দিয়ে ঢুকতে দেখলো সবগুলো রুম অন্ধকার, তবে একটা ঘরে আলো জ্বলছে। প্রণয় যত সেদিকে এগোতে লাগলো তত তার কলিজার পানি শুকিয়ে মরুভূমি হতে লাগলো। প্রণয় দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজাটা বাহির থেকে বন্ধ। প্রণয় কাপা হাতে দরজার লকটা খুলতেই বিস্ময়ে প্রণয়ের হৃদস্পন্দন বেরিয়ে এসে প্রকম হলো। পথযুগল টলে গেল। বিস্ময় চোখে পলক ফেলতে ভুলে গেল প্রণয়। সামনে আর এক পা বাড়ানোর শক্তি জোগালো না। ভেতরে পুরো ফ্লোর রক্তে মাখামাখি। ঘরের ঠিক মাঝখানে পড়ে আছে রক্তাক্ত মৃতদেহ, যার মাথা থেকে এখনও নদীর স্রোতের মতো হলহল করে রক্ত বেরোচ্ছে। তার থেকে একটু দূরে মুখ গুজে বসে আছে প্রিয়তা। তার বাহুতে গড়িয়ে টপটপ করে রক্ত পড়ছে। প্রণয় এক প্রকার ঘোরের মধ্যে ছুটে গেল প্রিয়তার কাছে, চিৎকার দিয়ে ডাকল, জান। প্রণয়ের কণ্ঠে স্তব্ধতা। ফিরে পেল প্রিয়তা। ভয়ের চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয়ের মুখখানা দৃষ্টপাতে ধরা পড়তেই প্রিয়তার সকল ভয় দূরে চলে গেল। সে একটা খুন করে ফেলেছে, তবু তার নিজেকে এখন সবচেয়ে সুরক্ষিত মানুষ বলে মনে হচ্ছে। চোখ উপড়ে নদীর জোয়ারের মতো পানি পড়ছে। প্রণয় মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল প্রিয়তার সম্মুখে। আশেপাশে জ্বলে যাক, পড়ে যাক, ছাই হয়ে যাক, তাতে কিছু আসে যায় না প্রণয়ের। প্রণয় নিজের জান পাখিকে জীবিত দেখে বুকে শান্তি অনুভব করলো। প্রিয়তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রিয়তার দুই গালে হাত রাখলো। প্রিয়তাকে কয়েক সেকেন্ডে প্রণয়ের দিকে তাকিয়ে কেঁদে উঠে ঝড়ের বেগে আশ্রয় পড়ল প্রণয়ের পুরুষালী বুকে। প্রণয়ের বুকের কাছে শার্ট মুঠো করে কাঁদতে কাঁদতে বলল, আমি আমি মেরে ফেলেছি প্রণয় ভাই, খুন করে ফেলেছি। বিশ্বাস করুন, আমি ওকে মারতে চাইনি। প্রণয় কি হয়েছে কি না হয়েছে কিছু জানতে চায় না। সে দুই হাতে প্রিয়তার ছোট্ট দেহটা নিজের বুক পাঁজরে মিশে ফেলেছে। নিজের ভেতরকে অনুভব করতে চাচ্ছে সে, তার প্রাণ বেঁচে আছে। প্রণয় প্রিয়তাকে শক্ত করে বুকে চেপে ধরে বলল, এমন হাজারটা খুন করে ফেললেও আমি সামলে নেব, তবু জান, আমাকে এমন কিছু শোনাস না যা আমি সহ্য করতে পারবো না। মরে যাব। এর থেকে ভালো তুই চুপ করে থাক, জড়িয়ে থাক আমার বুকে। তবু এমন কিছু বলিস না যা সহ্য করার ক্ষমতা আমার হৃদস্পন্দনের হয়নি। প্রিয়তা তবু চুপ করলো না। হেঁচকে তুলতে তুলতে বলতে লাগলো, 4 ঘন্টা আগে। রিক শক্ত করে প্রিয়তাকে জড়িয়ে ধরে জোর জবস্তি করতে শুরু করে। প্রিয়তার ছোট্ট দেহ পেরে উঠছিল রিকর শক্তির সাথে। রিক তাকে এক ধাক্কায় ফেলে দেয় মেঝেতে। জানানোর মতো প্রিয়তার হাত কামড়ে মাংস উঠিয়ে দেয়। এতে ব্যথায় চিৎকার দিয়ে ভয়ে আরও গুটিয়ে যায় প্রিয়তা। রিক প্রিয়তার জামা টেনে টান দিতে দিতেই প্রিয়তার হাতের কাছে যা পায় রিকের ওপর মাথায় সজোরে মেরে দেয়। সাথে সাথে মাথা চেপে উল্টে পড়ে যায় রিক। প্রিয়তা ভয়ে ছোটে ঘাবড়ে গিয়ে আরও কয়েকবার আঘাত করলো। শেষ নিঃশ্বাস ত্যাগ করে রিক। প্রণয় চমকে থাকায় প্রিয়তার ভয়ের মুখের দিকে। তার দুই চোখ উপরে পড়ছে নোনা পানির ধারা। সে প্রিয়তার দুই গালে হাত রেখে ভয়ত কণ্ঠে বলে উঠল, তার মানে তোর সাথে কিছু করেনি তাই তো? ওপর নিচ মাথা নাড়ল প্রিয়তা। প্রণয়ের অধরের কোণে ঝলমলে হাসি ফুটে উঠেছে। সে আবার প্রিয়তাকে এক ঝটকায় নিজের বুকে মিশিয়ে নিল। চোখ বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, তোমার অসীম করুণা মাবুদ। প্রণয় নিজেকে কিছুটা ধাতস্থ করতেই আবার চমকে উঠল। দ্রুত পায়ে ফিরে মৃতদেহটার দিকে তাকালো। দৃশ্যপদে রিকের চেহারাটা ভেসে উঠতেই ভয়ে প্রণয়ের কলিজাটা ছ্যাদ করে উঠল। তার হৃদস্পন্দনের সকল রক্ত হিম হয়ে গেল মুহূর্তেই। সে তীব্র ভয়ে প্রিয়তাকে বুকে আরও গভীরে মিশিয়ে নিল। মনে মনে ভাবল, এই ঘটনা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় তখন আমি আমার জানকে কীভাবে বাঁচাবো? না না, আমি থাকতে আমার জানের কিছু হতে দেব না। ঠিক তখনই একটা বিকট চিৎকার ভেসে আসে। ঠিক তখনই প্রণয় প্রিয়তার কানের চেমকে দুজন মিলে কেঁপে উঠেছে। ভয়ে এবার জ্ঞান হারালো প্রিয়তা। প্রণয়ের চোখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখলো ডিকে বসের মেয়ে এলিনা। এলিনা ছুটে রিকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে ডাকলো, এই ব্রো, ওঠ না। কিন্তু উঠল না রিক। এলিনা আবার ডিকে বসকে ডাকতে নিতেই পেছন থেকে মাথায় সজোরে আঘাত অনুভব করলো। চোখের পলকেই তার সামনের পৃথিবী ঝাপসা হতে শুরু করলো। মিনিট পার হবার আগে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো এলিনা।
প্রিয়তা রিককে ফুলদানি দিয়ে মেরে ফেলেছে। সেই একই ফুলদানি দিয়ে এলিনাকেও আঘাত করেছে প্রণয়। সে বেঁচে থাকতে তার জানের কিছু হতে দেবে না, কাউকে তার প্রাণের ক্ষতি করতে দেবে না। এই জন্য যদি হয় পৃথিবীর সব থেকে নিষ্ঠুর ব্যক্তি, তাতেও রাজি নাই প্রণয়। আবির্ভাবের কথায় রিটলেনিয়ের হাঁক করলো। সে চোখ তীব্র অবিশ্বাসের দিকে তাকালো প্রহেলিকার দিকে। তবে প্রহেলিকা অত্যন্ত স্বাভাবিক, যেন আবির্ভাবকে তার জীবনের মশা মারার কাহিনী শোনালো। তার চোখে মুখে অনুশোচনার বিন্দুমাত্র ছাপ দেখল না আবির্ভাব। কে বলবে ভালোবাসা এতটা সাইকো হতে পারে? তবে সব ঘটনা শুনেও তার কাছে সব কিছু ক্লিয়ার নয়। তার সব প্রশ্নের উত্তর চাই। তার কণ্ঠ শান্ত। প্রশ্ন ছুড়ে আসলো আবির্ভাবের। প্রিয়তাকে নিয়ে ওই কোনটা করিয়ে তোমরা তিনজনের কিভাবে লাভ হলো? তার বর্ণনা শুনতে 1 সেকেন্ডের জন্য মনে হয়নি এটা খুনের প্ল্যান ছিল। প্রহেলিকা বাঁকা হেসে তাকালো আবির্ভাবের দিকে। করে হা করে হেসে উঠে বলল, একদম ঠিক ধরেছেন। ওই ছেলেটাকে মেরে ফেলার আমার কোনো উদ্দেশ্য ছিল না। সবাইকে বুঝিয়েছিলাম ওই ছেলেটাকে মেরে ফেলে কি করতে হবে, আর একটা পারফেক্ট প্ল্যান বানিয়ে সবার সাথে। কিন্তু ওই প্ল্যান যে সত্যি সফল হয়ে যাবে এটা ভাবিনি, কারণ আমার উদ্দেশ্য ছিল না প্রিয়তাকে প্রণয়ের জীবন থেকে চিরতরে সরিয়ে দেওয়া। আমি জানতাম প্রিয়তার মতো মেয়ে কখনো কাউকে খুন করতে পারবে না। আমার বোনটা খুব নরম সরম কিনা, সে কি আর কাউকে মারতে পারে? আমি চেয়েছিলাম ওই ছেলেটাকে দিয়ে প্রিয়তার কামটা তামাম করে দিতে, তারপর আমার বোন নিজেই মরে যেত। কিন্তু কি হলো, সবাইকে যা বলে বোকা বানিয়েছিলাম সেটাই সত্যি হয়ে গেল। আবির্ভাব ভ্রু কুঁচকে গেল। তাহলে পুরো প্ল্যানটা কী ছিল? আর আপনার বিয়ের রহস্যটা তো ক্লিয়ারই হলো না। প্রহেলিকা বাঁকা হেসে বলল, যা হয় ভালোর জন্যই হয় ডাক্তার। ওই ছেলেটাকে মরে যাওয়ায় আমাদের লটারি লেগে যায়। আবির্ভাব ভ্রু কুঁচকে বলল, কীভাবে? প্রহেলিকা রহস্যময় হাসি দিয়ে বলল, প্রিয়তা যখন ওই খুনটা করে সেই সময়কার সব ছবি আর ভিডিও আমি সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছিলাম কয়েক বছর। ভাবছিলাম কি করব, কিভাবে কাজে লাগাবো। একবার ভাবছিলাম এগুলো ডিকে বসকে দিয়ে আমার শত্রুর চ্যাপ্টারটা চিরতরে ক্লোজ করে দিই, কিন্তু সেটাও পারছিলাম না, কারণ ওই ফটো ভিডিও অলরেডি আমার বড় আব্বুর কাজে লাগিয়ে দিয়েছেন। প্রণয়কে ব্ল্যাকমেল করে তার বিজনেস প্রণয়কে নিতে বাধ্য করিয়েছিলেন। আর প্রণয় বেঁচে থাকতে প্রিয়তার গায়ে ফুলের টোকা লাগতে দেবে না, তাই নিজের গায়ে শিশু পাচার, নারী পাচার সকল পাপ মাখতে বাধ্য হলো। কিন্তু এতে আমার লাভ হচ্ছিল না। তারপর ভাবলাম সব কিছু করলাম আমি, কিন্তু এত কিছু করে, এত প্ল্যান প্রোগ্রাম করে আমার লাভটা হলো কোথায়? যেহেতু এগুলো আমার কোনো কাজেই লাগলো না, সেহেতু অন্যরা কেন ফায়দা লুটবে? তাই ঠিক করলাম এসব ডিকে বসকে দিয়ে আমার শত্রুকে শেষ করে দেব। এরপর প্রণয় শুধু আমার হবে। কিন্তু তখনই ঘটলো আরেক ঘটনা। আবির্ভাব কিছুটা কৌতূহলী বলল, কি ঘটনা? প্রহেলিকা মুচকি এসে বলল, তখন এমন একটা আইডিয়া পেলাম যা নিয়ে আমি আগে কখনো ভাবতে পারিনি। কি আইডিয়া? প্রহেলিকা বলতে শুরু করলো, আমার ফুফাতো ভাই শুদ্ধ প্রণয়ের চাইল্ডের বেস্ট ফ্রেন্ড। সে শুধুমাত্র প্রিয়তার জন্য প্রণয়ের বেস্ট শত্রুকে পরিণত হয়েছিল। ওদের দুজনের একটাই জিনিস প্রয়োজন ছিল, আর সেটা হলো প্রিয়তা। শুদ্ধ আর প্রণয়ের মাঝে প্রিয়তাকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই থাকতো। ভীষণ ভালোবাসত শুদ্ধ প্রিয়তাকে, কিন্তু প্রণয় বেঁচে থাকতে তা কোনোদিনও প্রিয়তাকে শুদ্ধ হতে দিত না। তাই কিভাবে জানি আমার সব কথা জেনে ফেলে সত্য। তারপর আমাকে এমন একটা ডিল অফার করে, এমন একটা আইডিয়া দেয় যাতে করে আমাদের দুজনেরই লাভ হবে। আর এসবে আমাকে সন্দেহ করার সুযোগ প্রণয় কখনো ভাবে না। আমি পাবো প্রণয়কে, আর সে পাবে প্রিয়তাকে। আবির্ভাব ভ্রু কুঁচকে ফেলে, কি আইডিয়া? প্রহেলিকা বাঁকা হেসে বলল, শুদ্ধ প্রণয়কে প্রিয়তার সেই খুনের ভিডিও দিয়ে বলবে প্রিয়তা জীবন থেকে চিরতরে সরে যেতে, তা না হলে প্রিয়তাকে বাঁচতে দেবে না। প্রিয়তা যদি তা না হয় তবে কারো হতে দেবে না। নিজের প্রাণ পাখির জীবনের শত সংঘর্ষ ও হুমকি দিয়ে পেতে কোণঠাসা করে গেল প্রণয়। দেওয়ালের পিঠ থেকে যায় তার। বাধ্য হয়ে রাজি হয় প্রিয়তাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে। তবু এতে সন্তুষ্ট হলো না শুদ্ধ। শর্ত দিয়ে বলে, শুধু এটাতেই হবে না। সে বিশ্বাস করে না প্রণয়কে। প্রণয় যে আবারও প্রিয়তাকে পেতে চাইবে না, এটার কি গ্যারান্টি আছে? তাই প্রণয় যেন আর কখনো প্রিয়তা জীবনে ফিরে না আসে, তার জন্য তাকে বিয়ে করতে হবে, যাতে চাইলেও আর প্রিয়তার কাছে কখনো ফিরে আসতে না পারে। প্রণয় সব করতে রাজি হলো, সে কিছুতে অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কারণ সে মরে যাবে। তবু প্রিয়তার জায়গায় অন্য কাউকে সে স্ত্রী হিসেবে অধিকার দিতে পারবে না। কিন্তু শুদ্ধও ছাড়ার পাত্র নয়। প্রণয় রাজি না হওয়াতেও সত্যি ডিকে বসের কাছে সব পিক ভিডিও সেন্ড করে দিতে যায়।
এই পর্যায়ে প্রণয়ের বিয়ে করা ছাড়া আর কোনো উপায় থাকে না, তাই সে বিয়ে করতেও রাজি হয়। এই দুর্বলতার ফায়দাটাকে আমার আব্বু, সেও ব্ল্যাকমেল করে বিয়ে করলে তার মেয়ে মানে আমাকেই করতে হবে, কারণ আমি তাকে খুব ভালোবাসি। প্রণয়ের কাছে এই কথাটা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু এখানেই ব্ল্যাকমেল শেষ হয় না। আমার আব্বু বলেন ওই মেয়েকে মনে আমাকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। আমাকে যাতে সে কখনো অসুখী না দেখে, আমাকে যেন আমার প্রাপ্য সমস্ত অধিকার দেওয়া হয়, আমাকে যেন স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত না করা হয়, আমাকে যেন সবসময় হাস্যখুশি দেখা যায়, আমি যাতে সবসময় শর্তের ব্যাপারে কখনো কিছু না জানি। তিনি যদি কোনো দিন আমাকে দুঃখী দেখেন, সেটা মোটেও ভালো হবে না প্রিয়তার জন্য। প্রণয় এগুলো শুনতে বাধ্য হয়। প্রণয় শুধু প্রিয়তাকে বাঁচিয়ে রাখবে বলে নিজের জীবন জাহান্নামের দিকে ঠেলে দেয়। সে শুধু প্রিয়তাকে ভালো দেখতে চায়, তাই সব মেনে নেয়। আবির্ভাবের মাথা চক্কর দিচ্ছে। এত গভীর ষড়যন্ত্র কেউ কিভাবে করতে পারে? তবু নিজেকে ধাতস্থ করে বলল, এর মানে সব কিছুর মাস্টার মাইন্ড আপনি, আর দিন শেষে সব কিছুর নির্দোষ নিষ্পাপ হয়ে গেলেন আপনি। মানে আপনি সব কিছু সাজালেন, অথচ আপনি সব থেকে নিষ্পাপ হয়ে গেলেন। আপনি তার জীবন নষ্ট করলেন, অথচ সে জানতেই পারল না। প্রহেলিকা হাই তুলে বলল, জি ডাক্তার স্যার। এই প্রহেলিকা শিকদারকে হালকাভাবে নেবেন না। আমার সাথে মাইন্ড গেম কেউ পেরে ওঠে না, আর আমার প্রণয় জানতে পারেই না। প্রণয় এখন আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতোই। যদিও সে আমাকে ভালোবাসে না, তা না বাসুক, আমি তার মনে যে কখনই পাবো না এ আমি ভালোই জানি। তাতে কি হয়েছে? মন না পাই, দেহ তো পেয়েছি। প্রিয়তার থেকে কেড়ে তো নিয়েছি, এটাই আমার সর্বোচ্চ সুখ। আর ভালোবাসার কেন পাবো? তাই তার কোনো আশাও করি না আমি। আবির্ভাব একদম স্পিচলেস হয়ে গেল। প্রহলিকে বাইরে থেকে দেখলে সুস্থ মনে হলো, সে ভেতরে ভেতরে পুরোই সাইকো হয়ে গেছে। উফ, গল্পটা কোথা থেকে কোথায় চলে গেল! একটা খুন নিয়ে একটা ব্ল্যাকমেল করতে করতে এত দূর চলে এসেছে। আর গল্পটার মাঝখানে আমরা এটা শুনেছি যে এখানে প্রহেলিকাও বোকা হয়েছে, কারণ প্রণয় প্রহেলিকাকে বিয়ে করেনি। ওয়াও, জাস্ট ইন্টারেস্টিং। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভুলগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসছি আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।